This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহাকুম্ভ আচ্ছা মহাকুম্ভে স্নান করলে কি মনস্কামনা পূরণ হয়? বিশ্বাসীরা বললেন অবশ্যই হয়। দুর্নীতির পাঁকে নিয়োগ আটকে গিয়েছে আমরা জানি। মামলা চলছে কোর্টে কোর্টে। চাকরি প্রার্থীরা গায়ে স্লোগান লিখে মহাকুম্ভে গিয়েছেন। আর এদিকে একটা মহা বিস্ফোরণও ঘটে গিয়েছে। আসুন এবার সেটা দেখি। প্রাথমিকে নিয়োগ মামলায় আদালতে পেশ করা সিবিআই এর তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সম্মেলনের ঠিক আগের দিন সামনে এলো সেই চার্জশিট। সিবিআই চার্জশিটে বলেছে 2017 সালে ঘুষের টাকা দিতে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে যান কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ রায় বর্মন এবং সুরজিৎ চন্দ। কুন্তলের নির্দেশেই তাঁর বেতনভুক কর্মী অরবিন্দ রায় বর্মন একটি মোবাইল ফোনে কথোপকথন রেকর্ড করেন। পরে তার ল্যাপটপে সরিয়ে রাখা হয়। তদন্তে নেমে ওই অডিও ক্লিপটি সিবিআই এর হাতে আসে। আমরা চাই তদন্ত নিরপেক্ষ হোক এবং দোষীদেরকে গ্রেফতার করা হোক এবং যারা বঞ্চিত তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক। সিবিআই চার্জশিটের 12 নম্বর পাতায় লেখা হয়েছে, ওই অডিও ক্লিপের কথোপকথনে সুজয় কৃষ্ণকে বলতে শোনা গিয়েছে ইতিপূর্বে নিশ্চিত হয়ে যাওয়া বেআইনি নিয়োগের জন্য 15 কোটি টাকা দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অডিও ক্লিপে সুজয় কৃষ্ণকে বলতে শোনা গিয়েছে তিনি ওই টাকা দিতে পারবেন না বলায় ওই চাকরি প্রার্থীদের নিয়োগ আটকে দিতে বলেছিলেন অভিষেক। না হলে ওই প্রার্থীদের গ্রেফতার বা দূরে কোথাও নিয়োগ দেওয়া হবে। সিবিআই চার্জশিটে বলা হয়েছে ওই আলোচনায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম আসে। বেআইনি নিয়োগ নিয়ে অভিষেকের সঙ্গে পার্থর মনোমালিন্য চলছিল বলেও ওই অডিওতে শোনা যায়। কোনো এক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম পাওয়া যায়, আমি আশা করব তিনি যদি সেই অতি প্রভাবশালী ব্যক্তিটি হন, তাহলে এই তদন্ত প্রক্রিয়ায় আমি মনে করি এই অতি প্রভাবশালী যদি সংসর্বতা থেকে থাকে তাহলে প্রত্যেককে এই তদন্তের আওতাধীন করে তাদের কাস্টাডিতে নিয়ে তদন্ত করা উচিত। সিবিআই চার্জশিটে দাবি করেছে সুজয় কৃষ্ণ, শান্তনু এবং কুন্তল মিলে আরো 2000 চাকরি প্রার্থীর থেকে 100 কোটি টাকা তুলতে চাইছিলেন। অডিও ক্লিপ বলেছে ওই টাকা থেকে পার্থ, মানিক এবং অভিষেককে 20 কোটি টাকা করে দেওয়া হবে বলে ঠিক করেছিলেন সুজয় কৃষ্ণরা। বাকি 40 কোটি টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার ছক কষেছিলেন। তার মানে কি নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 নাম জড়িয়ে গেল? না, এত সাদামাটা গল্প এটা নয়, এর মধ্যে রহস্য রয়েছে। তাই ওই যে বলে না কাহানি মে টুইস্ট, অনেকটা তাই এক্ষেত্রে। অদ্ভুতভাবে এই চার্জশিটের 12 নম্বর পাতায় জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়েছে এবং তার বেশ কিছু ভূমিকার কথা উল্লেখ করা রয়েছে, কিন্তু গোটা চার্জশিটের কোথাও এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় কি সেটা কিন্তু দেওয়া নেই। কিন্তু বাকি সকলের ক্ষেত্রে, যেমন পার্থ চট্টোপাধ্যায়কে উল্লেখ করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী হিসেবে, শান্তনু বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করা হয়েছে তৃণমূলের যুব শাখার নেতা হিসেবে, ঠিক তেমনই সিওও হিসেবে উল্লেখ করা হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রকে লিপস অ্যান্ড বাউন্সের সিওও। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে যে নামটি উল্লেখ করা হয়েছে তার পরিচয় কি সে সম্পর্কে একটা শব্দও কিন্তু খরচ করা হয়নি সিবিআইয়ের এই চার্জশিটে। নামটাকে অস্বীকার করতে তদন্ত পারল না, কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই, নাম রাখতে হলো। কিন্তু মোদিজি চাইছে না নামটা আসুক, অতএব নামটা আসলো না, নামের পরিচয়টা আসলো না। এই যে দুর্নীতি তার অপরাধীদের চিহ্নিত করুন, তখনই সময় যখন তদন্ত স্পষ্ট হবে, তদন্ত নিরপেক্ষ হবে। কিন্তু এখানটাই দিদি আর মোদি তাদের মধ্যে যাই নাকি গোপন সমঝোতা আছে। আমি যদি মহাদেবের কথা বলি তাহলে আপনাদেরকে কি আরো উল্লেখ করতে হবে? মহাদেব মানে পার্বতী পতি, কার্তিক গণেশের বাবা, লক্ষ্মী সরস্বতীর বাবা, এসব নন্দী ভৃঙ্গীদের জন্য পরিচয় লাগে, মহাদেবের জন্য পরিচয় লাগে না। সিবিআই চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো পরিচয় লেখা নেই, সিবিআই এই চার্জশিটে দেখতে পাওয়া যায় না। কিন্তু তৃণমূলের নাম্বার 2 ডায়মন্ড হারবারের এমপি
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু তিনি একটা বিবৃতি দিয়ে ফেলেছেন। সেখানে তিনি বলছেন যে মামলার তদন্তকারী সংস্থা সিবিআই ইডির সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেছেন। ইডি আমার মক্কেলের বিরুদ্ধে কোনো চার্জশিট দাখিল করেনি, তারপরেও তৃতীয় অতিরিক্ত চার্জশিটে সিবিআই আমার মক্কেলের ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত করছে, এটা বলছেন সঞ্জয় বসু। পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, কেন একজনের প্রতিক্রিয়া এলো? ওই বাকিরা কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো মনে করলেন না যে শিক্ষা দুর্নীতির মাল আমি নিয়েছি? যিনি শিক্ষা দুর্নীতির মাল নিয়েছেন বলে সিবিআই চার্জশিটে উল্লেখ আছেন, তিনি মনে করছেন, প্রতিক্রিয়া দিচ্ছেন তার বিভিন্ন মারফত। তো সুতরাং আপনারও বুঝে নিতে অসুবিধা হচ্ছে না, আমাদেরও বুঝে নিতে অসুবিধা হচ্ছে না ওই জনৈক কে। এই জনৈক শব্দের মধ্যে তদন্তের নিগূঢ় তত্ত্ব লুকিয়ে আছে। অপেক্ষা করুন, সব বেরোবে। দেখুন, অপেক্ষা করলে কি বেরোবে সেটা ভবিষ্যৎ বলবে, সময় বলবে। কিন্তু বর্তমান কি বলছে, কেন এই প্রশ্নটা করলাম, তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, মানে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, তিনি কি পক্ষান্তরে বুঝিয়ে দিলেন। কারণ যেহেতু তিনি বিবৃতি দিয়েছেন যে চার্জশিটে উল্লেখ তৃণমূল কংগ্রেসের যে নামটা আর কি, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে বলা হচ্ছে, সেটা তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 নাম। তিনি বিবৃতি দেওয়ার পর মুখপাত্র কিন্তু স্পিক টু নট, নীরব। অভিষেক যোগের কথা তিনি শটান উড়িয়ে দেননি। আমি একেবারেই বলতে পারবো না, আমি চার্জশিট দেখিনি, আমি কোনো অবস্থাতেই এটা বলতে পারবো না। অন্যদিকে নিয়োগ দুর্নীতিতে দলের নাম্বার 2 নাম জড়িয়ে ইতিমধ্যেই বিরোধীরা হইচই শুরু করে দিয়েছে। সিবিআই চার্জশিটে তার কোনো পরিচয় না দিলেও তৃণমূলের নাম্বার 2 আইনজীবী বিবৃতি দিয়ে ফেলেছেন। তারপরেও দলের মুখপাত্র কোনো কথা বললেন না। এসব অভিষেক এবং দলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা, এমন একটা আবহ তৈরি করে রাখা। আমি যদি মহাদেবের কথা বলি, তাহলে আপনাদেরকে কি আরো উল্লেখ করতে হবে? মহাদেব মানে পার্বতী পতি, কার্তিক গণেশের বাবা, লক্ষ্মী সরস্বতীর বাবা, এসব নন্দী ভৃঙ্গীদের জন্য পরিচয় লাগে, মহাদেবের জন্য পরিচয় লাগে না। আর 14ই ফাল্গুন, বসন্ত তো এসেই গিয়েছে। জানেন তো, বাংলার 6 ঋতুর মধ্যে বসন্তকেই বলা হয় ঋতুর রাজা। আর আজিয়ে বসন্তে এত ফুল ফোটে, সেই ফুল মানে জোড়া ফুলের মেগা বৈঠক, যে কারণে এত আমি গৌরচন্দ্রিকা করলাম। এবং সে বৈঠক রয়েছে আগামীকাল। এই মেগা বৈঠক কোথায় আপনারা জেনে গিয়েছেন, নেতাজি ইন্ডোরে। একেবারে ব্লক স্তর থেকে শুরু করে শীর্ষ স্তর পর্যন্ত দলের সব জনপ্রতিনিধি এবং পদাধিকারীদের ডাকা হয়েছে। নিঃসন্দেহে মেগা বৈঠক। এবং এই সময় দাঁড়িয়ে ফলে 26-এর বিধানসভা ভোটের আগে দলনেত্রী কি বার্তা দেন, সকলেই সেদিকে তাকিয়ে। আর মেগা বৈঠকে বিরাট আয়োজন রয়েছে, কিন্তু চোখ আটকে গেল মূল মঞ্চের ব্যানারে। কেন বলুন তো, দেখাই আপনাদের। তৃণমূলের সর্বস্তরের কর্মীদের সভা এটা, আর মূল মঞ্চের ব্যানারে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, মানে ছবি। সে ব্যানারে, যে ব্যানার আপনারা দেখছেন এই মুহূর্তে, শুধুই দলনেত্রীর ছবি। বার্তাটা কিছু আপনারা পড়তে পারলেন? দেখুন, একের পর 2 আসে, এটা আমরা জানি। আর রাজনীতির নিয়মে 2 নম্বরই কি আগামীর নাম্বার 1, মানে যেটাকে বলা হয় অবভিয়াস চয়েস। তৃণমূলের অন্দরে এ নিয়ে কোনো দ্বিমত কি আছে জানা নেই, কিন্তু ব্যানারে শুধু একটাই মুখ, এক এবং একমাত্র মুখ মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানারেও রয়েছে। 27-এর মেগা বৈঠকে মূল মঞ্চে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। আবার এর আগে 2023 সালের 23শে নভেম্বর নেতাজি ইন্ডোরে ছিল দলের সমাবেশ। সেদিনও মঞ্চের ব্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে ছিলেন না অভিষেকও, ছিলেন ভার্চুয়ালি কিছুক্ষণের জন্য। সাংঘাতিক অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে এসছে, সেই জন্যে ও হয়তো আসতে পারেনি, বাট ভার্চুয়ালি আপনাদের নমস্কার জানিয়ে তারপরেই হসপিটালে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত, সেদিন বলেছিলেন তৃণমূল নেত্রী। আর মঞ্চে নেই অভিষেকের ছবি। দিন কয়েক পর জবাবটা নিজেই দিলেন নাম্বার 2। আমার সাথে কারোর কোনো দূরত্ব নেই, ঠিক আছে? দেখা যাচ্ছে না, আমি তো আছি। না না, আমি আছি, আমি তো আছি। আমি কোথায় রয়েছি? দলের একটা প্রোগ্রামে আমি যাইনি, বাকি সব প্রোগ্রামে তো আমি আছি। বৈঠকে আপনার ছবি ছিল না, এই নিয়ে দলের অন্তরে বিতর্ক তৈরি হয়েছে, কি বলবেন? ব্যক্তিগত মতামত কেউ কেউ দিয়েছে, ঠিক আছে। দলনেত্রীর ছবি ছিল, আমার আলাদা করে ছবি না থাকতেও পারে। তারপর
24 লোকসভায় বিরাট জয়ের পর 21 জুলাই সেদিনও মঞ্চে ছিল শুধুই মমতার মুখ। নতুন বছরের শুরুতে আবারও এবার ক্যালেন্ডার। সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে এই ক্যালেন্ডার পাঠানো হয়েছিল দলের জেলা সভাপতিদের। ক্যালেন্ডারে মমতা অভিষেক দুজনেরই ছবি আছে, কিন্তু অভিষেকের ছবিটি মাপে মমতার ছবির থেকে বড়। রাজ্য নেতৃত্ব ওই ক্যালেন্ডার ব্যবহারে নিষেধ করে। তারপর ক্যালেন্ডারের নতুন নকশা হয়, তাতে মমতার ছবি অভিষেকের তুলনায় বড়। সেই ক্যালেন্ডার পাঠানো হয় জেলায় জেলায়। আমার জানা নেই, আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না। আমি শুধু এইটুকু বলি, তৃণমূল কংগ্রেস পরিবারের তরফ থেকে কোথাও কোনো ক্যালেন্ডার থাকলে বা এই ধরনের কোনো বিষয় থাকলে তো নিশ্চিতভাবেই সেখানে দলের সর্বোচ্চ নেত্রী সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে, সবথেকে বেশি সম্মান পাবে, সেইভাবে ডিসপ্লে হবে, সেইভাবে ডিজাইন হবে, তো স্বাভাবিক ব্যাপার। বলবো না করেও সেদিন বলেছিলেন দলের মুখর মুখপাত্র, আর দিন সাতেক পর বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যালেন্ডার বিতর্ক নিয়ে কিছু বলবেন? ক্যালেন্ডার বিতর্ক নিয়ে কি আমি জানি না, কি হয়েছে? ছবি যে চেঞ্জ, মানে প্রথম ছবি এসেছিল, আপনার ছবি ছিল, তারপরে দিদির ছবি আসলো। দুটোতেই দিদির ছবি ছিল। কোনো সংবাদ মাধ্যমে আমি শুনেছি একটা খবর করেছে, সেটা আমার মনে হয় ঠিক। একটা ক্যালেন্ডার হয়েছিল যেটা শুধুমাত্র ডায়মন্ড হারবারে দেওয়া হয়েছিল, আর একটা ক্যালেন্ডার হয়েছিল যেটা পার্টি থেকে বিতরণের জন্য বলা হয়েছিল। পরবর্তীকালে আমি শুনেছি তার সিদ্ধান্ত শুধুমাত্র কিছু নেই। কালকের এই মেগা বৈঠক নিয়ে আরো একটা মেগা কোয়েশ্চেন রয়েছে কিন্তু। আচ্ছা, কালকের বৈঠকে দলে কোনো রদবদলের ঘোষণা কি হবে? আর রদবদলের নেপথ্যেও কি ভোট কুশলী সংস্থা? দেখুন, 2019-এর পর ভোট কুশলী সংস্থাকে এনেছিলেন কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ভোট কুশলী সংস্থার হাত ধরে 21-এ জয় এসেছে, তারপর 24-এও বিপুল জয়, তারপর 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দলের নাম্বার 2 ঘোষণা করলেন যে 3 মাসের মধ্যে অ্যাকশন, মানে রদবদল। কিন্তু এখনো সেই রদবদল কিন্তু দেখা যায়নি। ফলে কাল উত্তর মিলবে কিনা সেদিকে অনেকেই তাকিয়ে। আমার কর্তব্য আমি করেছি, আমি বারবার বলছি দলের সিদ্ধান্ত, নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য। এবার তিনি কবে করবেন তিনি জানেন। আমার কাজ, আমি যেটা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলাম, আমি এই যে 1-1.5 মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে। নজরে 26, দলে এবার রদবদল। রদবদলের নেপথ্যেও কি ভোট কুশলী সংস্থা? কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় বিধায়কদের সভায় বলেছিলেন প্যাক ফ্যাক মানি না। তারপরেই নবান্নে আইপ্যাকের পশ্চিমবঙ্গে দায়িত্বপ্রাপ্ত প্রতীক জৈনের সঙ্গে তার বৈঠক হয়। অনেকেই বলতে শুরু করেন বরফ গলা শুরু হলো। নিঃসন্দেহে রদবদল নিয়ে কি ইঙ্গিত দেন সেদিকেও তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে ইন্ডোরের সভা, বিধানসভা নির্বাচনের 1 বছর আগে এই ইন্ডোরের সভাকে ঘিরে সরগরম তৃণমূল শিবির এবং রাজ্য রাজনীতি। মূল মঞ্চের যে ব্যানার, সে ব্যানারে তো সব বুঝিয়ে দিয়েছে, মুখ এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। কালকের মেগা বৈঠক ঘিরে রাজনীতিও সরগরম। কাল 27 তারিখের ইন্ডোরের বৈঠক থেকে বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো। বার্তা 26-এর বিধানসভা ভোটের একটা প্রস্তুতির, এমনটাই মনে করা হচ্ছে। এটা কি ভোটের বিউগল কাল বাজাবেন তৃণমূল সুপ্রিমো, এটা কি বলা যায়? দেখুন, এটা আপনাদের বক্তব্য, আমরা এইভাবে কোনো বক্তব্য করি না। কারণ তৃণমূল কংগ্রেস মমতাদের নেতৃত্বে একটা জিনিস শিখেছে, যে সারা বছর তারা লেখাপড়া করে। ফলে পরীক্ষা হঠাৎ এসে গেলে শুধু পরীক্ষার জন্য নামতে হবে এটা বিষয় নয়। তোমরা যে যা করেছো, যে যা করবে, ভোটে জেতার দায়িত্ব কিন্তু তোমাদের সকলকে নিতে হবে। মেরে ধরে লুট করে চুরি করে মিথ্যা ভোট দিয়ে, ফলস ভোট দিয়ে তোমাদেরকে দখল করতে হবে বাংলা, এই বার্তা দেওয়ার জন্য দিদি ওখানটায় ডাকছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বুঝে গেছেন যে বিপদ আছে। 1 বছর প্লাস আগে থেকে নাকি তিনি ঘর গোছানোর জন্য লেগে পড়েছেন। হঠাৎ 1 বছর আগে থেকে লাগতে হচ্ছে কেন? প্রথমত তৃণমূল কংগ্রেস কি দল, দ্বিতীয় হচ্ছে কোনো পরিকল্পনা বৈঠক কি 15,000 লোকের উপস্থিতিতে হয়, তৃতীয় হচ্ছে যে এইটাকে বৈঠক বলছেন না, এটা হট্ট মেলা হচ্ছে, সেটাই তো বোঝা মুশকিল। সবই তোর আঙুলের ডাগায় আছে। 294 তো 294, আর 2 একটা ছিটে ফোটা ইত্যাদি তৃণমূল বিজেপি, এই তোর মনোভাব।
তো যার ফলে তৃণমূল একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বা ফ্যান ক্লাব বলতে পারেন, সেখানে কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরের মধ্যে আকচাকচি চলছে। এক জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নাম সিবিআইয়ের চার্জশিটে এসছেন বলেন, জনৈকা কোনো কথা কখনো বলছেন না। আমরা মুখিয়ে আছি যে জনৈকর জন্য জনৈকা কাল কিছু বলেন কিনা সেটা দেখার জন্য। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিবিড় উন্নয়ন, সার্বিক উন্নয়ন, পরিকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান বাড়ানো, দারিদ্র্য দূরীকরণ, প্লাস প্রত্যেকটা পরিবারের পাশে শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি ভরসা, শীত গ্রীষ্ম বর্ষা রাজ্য সরকার ভরসা। বার্তাই সার, ধমকও সার, তারপরও অবস্থা একই রকম। এই তো আরামবাগে কি হলো? হাসপাতালে চাকরি নামে কুপ্রস্তাব। কোথায় থামছেন তারা যাদের দিকে বার্তা গিয়েছিল? আমার একটা গতি করো হাসপাতালে সুপারভাইজারি হাসপাতালে কি হচ্ছে? মানে কি করতে হবে? কি কাজ আবার কি করতে হবে সেটা কি করে বলবো? এখন কাজের না ঢুকলে বলতে পারবে? কাজ দেখলে কি করতে হবে সেটা বলো। ভেবে চিনতে আমার বলছে, আমার ঢং দেখলে আমার বাঁচা যাবে। 2 রাত 2 দিন। কি 2 রাত 2 দিন? 2 রাত 2 দিন কি করতে হবে? তুই কথা বলেন কেন? সেটা লাগে, ওটা কাজের জন্য লাগে। অনেকদিন থেকে তো যাবো করছি, যাওয়া হয়নি। এই টেলিফোনিক কনভারসেশনটা, এই অডিও ক্লিপটা ভাইরাল হয়েছে। এখানে কি অভিযোগ? অভিযোগ তৃণমূল নেতা বিজয় রায়, তাঁর বিরুদ্ধে অভিযোগ। এই অডিও ক্লিপ যেটা শোনা যাচ্ছে, হুগলির গোঘাটের 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, আর তিনি কিনা এমন একটা কুপ্রস্তাব দিয়েছেন এক মহিলাকে, অভিযোগ এমনটাই। ব্যাস, তারপর রাজনীতিও তার ফর্ম পেয়ে গেল। সরগরম গোঘাটের বিজেপি বিধায়ক। খোঁচা তো দেবেনি, খোঁচা আসলো। মহিলাকে প্রস্তাব দিচ্ছে যে আমার কাছে 2 রাত 2 দিন থাকতে হবে, তোমাকে আমি যা দরকার আমি দেবো, দরকার হলে চাকরি দেবো। আজকে তৃণমূল কংগ্রেস বলছেন যে নারীদের নিরাপত্তা চাই। কোথায় নারীদের নিরাপত্তা? পার্সোনাল লাইফ নিয়ে কেউ কোনো একটু বলো, মানে যেটা অভিযোগ হয়েছে কোনো আমার ব্লকের লিডার না ব্লকের নেত্রী না বলে ব্লকের কেউ, সাধারণ একটা মেয়ে ছেলে। দেখুন, বিরোধীরা বারবার এই দুর্নীতি ইস্যুই কিন্তু হাতিয়ার করে। রোজ রোজ এই দুর্নীতির প্রশ্নেই তৃণমূল কংগ্রেসকে বিরোধী নেতারা বিদ্ধ করছেন নানাভাবে। শাসক দলের অস্বস্তি যে অনেকাংশেই বাড়ছে, বিড়ম্বনায় পড়তে হয়েছে বেশ কিছু ক্ষেত্রে, তার বলার অপেক্ষা রাখে না। সেটাতে কোনো রাগ ঢাকু নেই, অনেক ক্ষেত্রে সেটা মেনেও নেওয়া হয়েছে। এই তো দেখুন, নিয়োগ দুর্নীতিতে একের পর এক জামিন পেয়ে গিয়েছেন। যেমন ধরুন জীবন কৃষ্ণ সাহা, যেমন ধরুন মানিক ভট্টাচার্য। ফলে মানিকবাবুর পলাশীপাড়ার বিধায়ক আপনারা জানেন, তিনি যে দলের অস্বস্তির অন্যতম কারণ সেটা তো ভালো রকমভাবে বুঝিয়ে দিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ। ফলে একটার পর একটা এই যে অভিযোগ এসেছে, দুর্নীতির সামনে চলে এসেছে, সেটা যেদিকেই তাকানো গিয়েছে সাম্প্রতিককালে আমরা দেখেছি দুর্নীতির ফোয়ারা সেখান থেকে উঠেছে। ফলে এই একটা ইস্যুও কিন্তু বিরোধীরা ছাড়েনি, একেবারে স্ফুলিঙ্গের মতো তারা ব্যবহার করেছেন। ফলে সেক্ষেত্রে অনেকটাই অস্বস্তি বেড়ে গিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে শাসক দলের ইম্পর্ট্যান্ট ব্যক্তিত্বদের অগ্নিশর্মা হয়ে উঠতেও আমরা দেখেছি। অনেক সময় তারা সরাসরি কখনো কখনো সংবাদ মাধ্যমের দিকে, কখনো কোনো অন্যান্য বিভিন্ন সময় বিভিন্ন রকম তারা অজুহাত খাড়া করার চেষ্টা করেছেন, কিন্তু বিরোধীরা বারবার এটাকে ইস্যু করেছে। একটার পর একটা এই ইস্যুগুলো সামনে এসেছে। কিছু বক্তব্য রয়েছে আমাদের কাছে, আসুন পরপর শোনাই আপনাদের। তারা ভোটের আগে এলাকায় ঢুকবেন, মিটিং করবেন, আমাদের মাথায় মেনে নিতে হবে। আমরা বলে দিয়েছি, কি মনে হয় আপনার? যারা দলকে কালিমালিপ্ত করেছে, ডাক্তার, এটা রঘু ডাক্তার, কিসকে চোর নয়, পকেট মার নয়, শয় কোটি, তার চোর, তার বউ চোর, তার ছেলে চোর, তার চোদ্দ গোষ্ঠী চোর। বাস্তব কথা বলছি, এই দলের আমি সৈনিক, মমতা ব্যানার্জির সৈনিক। যেই চোর ডাকাত, এই 2-3টে চোর ডাকাতের জন্য
মহুয়া মৈত্র কি বললেন আপনারা শুনলেন, যে এই দল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি, তিনি যেই দলের গুরুত্বপূর্ণ প্রতিনিধি সেই দলের কথা বলছেন। তিনি অভিভাবক হিসেবে, সেই দল যদি একটা ফ্যামিলির মতন দেখা হয়, অভিভাবক হিসেবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেছেন। মানে তৃণমূল কংগ্রেস দলে যদি কোনো পোস্ট হয়, একটাই পোস্ট, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। এটা মাঝে মধ্যে অনেকের কাছেই শোনা যায়। কিন্তু পাশাপাশি মহুয়া মৈত্র এটাও বলছেন, সেই দলে কারোর গায়ে দুর্নীতির কালিমা লাগলে সেটা গোটা দলের দায় নয়, এটা মহুয়া মৈত্র বলছেন। তিনি এটা বলছেন যে দলকে যারা কালিমা লিপ্ত করেছেন তার জন্য 2-1 জনের কথা বলছে, কিন্তু যদি তালিকা দেখা যায় তাহলে সেই সংখ্যাটা 2-1 জনের থেকে অনেকটাই বেশি, অনেক রকম ফর্মে বেশি, এবং কান টানলে কোন কোন ক্ষেত্রে কীরকমভাবে প্রায় মাথারা এগিয়ে এসেছে সে কথা আমি ঠোঁট কাটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো না। আপনারা জানেন, আপনারা দেখেছেন, এবং সেটা প্রত্যেকটা মুহূর্তে প্রকাশ্যে চলে এসেছে। এবং জামিন পাওয়ার বিষয়গুলো আমরা জানি, এবং তারপর জামিন পাওয়ার পর ফিরে এসে, শ্রীঘর থেকে ফিরে এসে কাকে কাকে কোন ফরম্যাটে আবারও গুরুদায়িত্ব বর্তানো হয়েছে, দেওয়া হয়েছে, এই যাবতীয় বিষয়গুলোও কিন্তু মহুয়া মৈত্রর এই ছোট্ট একটা ভাইরাল হয়ে যাওয়ার ছোট্ট একটা বক্তব্যের মধ্যে লুকিয়ে রয়েছে। ফলে সামনে 2026, তার আগে কি কারণে এই ধরনের কথাগুলো প্রকাশ্যে বলা সেটা সময় বলবে। তবে হ্যাঁ, সত্যি তো তাই, অনেকের জন্য কালি লেগেছে, সংখ্যাটা 2-1 জন নয়।